যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। কে বিকাশ পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে, প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, নামাজ পড়তে বলবে না, এখানে ওসব চলবে না, নামাজ পড়তে হলে সোজা বাংলাদেশ নয়তো পাকিস্তান চলে যাও। ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের সংবিধান ছুঁয়ে শপথ নেওয়া একজন হেভি ওয়েট নেতার মুখ থেকে যখন প্রকাশ্য জনসভায় এমন কথা শোনা যায়, তখন স্তম্ভিত হয়ে যায় গোটা বিশ্ব। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই একটি মাত্র বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্যের জেরে এবার সোজা জেলের মুখে দাঁড়িয়ে আছেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। গোটা বাংলা তথা ভারত জুড়ে এখন একটাই আলোচনা, এক বেলাগাম মন্তব্যের জেরে কিভাবে আইনি বেড়াজালে ফেসে গেলেন এক কট্টরপন্থী নেতা। মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এবার তার বিরুদ্ধে এমন এক চরম আলটিমেটাম দেওয়া হয়েছে, যার জেরে রীতিমতো কাঁপন ধরেছে রাজনৈতিক মহলে। যে নেতা এতদিন মঞ্চে উঠে হুঙ্কার দিয়ে বেড়াতেন, আজ তিনি নিজেই কি জেলের ঘানি টানতে চলেছেন? আজ বাংলা ভাইরাল 24-এর এই বিশেষ প্রতিবেদনে আমরা শুধু দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যই নয়, বরং এর পেছনে লুকিয়ে থাকা গভীর রাজনৈতিক সমীকরণ, প্রশাসনের চরম দ্বিচারিতা, ভোট ব্যাংক বাঁচানোর মরিয়া চেষ্টা এবং আন্তর্জাতিক অঙ্গনে এর কী প্রভাব পড়ছে, সব কিছুর আসল সত্যতা ফাঁস করব। পুরো ঘটনাটা জানলে আপনিও চমকে উঠবেন। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। গল্পের শুরুটা রাজনীতির উত্তপ্ত ময়দান থেকে। বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ, যিনি বরাবরই তার বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে থাকেন, এবার তিনি এমন এক সীমারেখা পার করেছেন যা ভারতের সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি দাবি করে বসলেন, ভারতে নাকি মুসলিমদের নামাজ পড়ার কোনো অধিকারই নেই, নামাজ পড়তে চাইলে তাদের সোজা বাংলাদেশ বা পাকিস্তানে চলে যেতে হবে। কিন্তু দর্শক, এখানে একটা বড় প্রশ্ন উঠছে, ভারতের সংবিধান আসলে কি বলছে? ভারতের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে একদম জলের মতো পরিষ্কার করে লেখা রয়েছে, এদেশের প্রতিটি নাগরিকের নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করার, আচরণ করার এবং প্রচার করার পূর্ণ অধিকার রয়েছে। এটা কোনো সরকারের দয়া বা দান নয়, এটি এদেশের মানুষের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। অথচ একজন জনপ্রতিনিধি যিনি সংবিধান মেনে দেশের সেবা করার শপথ নিয়েছেন, তিনি সেই ক্ষমতার চেয়ারে বসে কিভাবে দেশের কোটি কোটি মানুষের এই সাংবিধানিক অধিকারকে অস্বীকার করতে পারেন? দিলীপ ঘোষের এই মন্তব্যের পরপরই যেন বারুদের স্তূপে আগুন লেগে যায়। লাখ লাখ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। আর এই প্রতিবাদ শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধর্মের সচেতন নাগরিকরা একজোট হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন। রাস্তায় নামবে, আন্দোলন করবে, সেও তার সঙ্গে ভেতরে যাবে, এটা যেন মনে রাখেন। কারণ তারা খুব ভালো করেই জানেন, আজ যদি ধর্মের নামে একজনের অধিকার কেড়ে নেওয়া হয়, তবে কাল অন্য কারোর পালা আসবে। এই ক্ষোভের আগুনে ঘি ঢালার কাজটি করেছে প্রশাসনের এক চরম দ্বিচারিতা। কলকাতার বুকে রেড রোড হলো একটি সুবিশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে দেশের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হয়। এই রাস্তাতে গত বহু বছর ধরে লাখ লাখ মুসলিম মানুষ একসাথে মিলে পবিত্র ঈদের নামাজ পড়ে আসছেন। কিন্তু হঠাৎ করেই প্রশাসন থেকে এমন অদ্ভুত ফতোয়া জারি করা হলো, বলা হলো রেড রোডের মতো এত বড় ও ব্যস্ত রাস্তায় নাকি ঈদের নামাজ পড়া যাবে না। সাধারণ মানুষ দেশের শান্তি শৃঙ্খলার কথা ভেবে কোনো রকম ঝামেলা না করে প্রশাসনের এই নির্দেশ মাথা পেতে মেনে নিলেন। কিন্তু আসল চমকটা, বা বলা ভালো আসল ভণ্ডামিটা দেখা গেল ঠিক এর পরেই। যে রেড রোডে মাত্র একদিনের জন্য ঈদের নামাজ পড়তে বাধা দেওয়া হলো, সেই একই রেড রোডকে টানা 7 দিনের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। কারণটা কি জানেন? কারণ সেখানে নাকি যোগ দিবস পালন করা হবে। ভেবে দেখুন একবার, এটা কি কোনো সুশাসনের লক্ষণ? এক ধর্মের মানুষের প্রার্থনার জন্য রাস্তা দেওয়া যাবে না, অথচ অন্য একটি কর্মসূচির জন্য টানা 1 সপ্তাহ শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তা আটকে রাখা হবে। এটা কি নির্লজ্জ দ্বিচারিতা নয়? সচেতন মানুষ এখন প্রশ্ন তুলছেন, শরীর সুস্থ রাখার জন্য যদি যোগব্যায়ামই করতে হয়, তবে তো কলকাতার ময়দানের মতো এত বড় ফাঁকা মাঠ পড়ে আছে, খোলা বাতাসে সবুজ ঘাসে সবাই মিলে যোগ দিলে তো আরও বেশি ভালো হতো। তার জন্য রেড রোড বন্ধ করার কী দরকার ছিল? আসলে সমালোচকরা বলছেন এর মূল উদ্দেশ্য স্বাস্থ্য সচেতনতা ছিল না, আসল উদ্দেশ্য ছিল ক্ষমতার আস্ফালন দেখানো এবং সংখ্যালঘু মানুষদের কোণঠাসা করে রাখা। কিন্তু
কেন হঠাৎ করে ধর্মের নামে বিভাজনের রাজনীতি এতটা উস্কে দেওয়া হচ্ছে? কেন নামাজ বা ধর্মের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে এত নাটক? এর উত্তর লুকিয়ে আছে বর্তমান সরকারের একের পর এক ব্যর্থতার মধ্যে। ক্ষমতায় বসার আগে বুক ফুলিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। না, যখন ওখানকার হিন্দুরা দিনের পর অত্যাচারিত হচ্ছিলেন, যখন ভোট দিতে পারছিলেন না, এখনো 5 বছর দোকান বন্ধ আছে আমাদের ছেলেদের। রান্নার গ্যাসের দাম 420 টাকায় নামিয়ে আনা হবে, আর আজ সেই গ্যাসের দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ মানুষের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। জ্বালানি তেলের দাম কমিয়ে মানুষকে স্বস্তি দেওয়ার কথা বলা হয়েছিল, অথচ আজ পেট্রোল আর ডিজেলের দাম সাধারণ মানুষের নাগালের একেবারে বাইরে চলে গেছে। শুধু তাই নয়, সরকারি সুবিধার নামে গরিব মানুষের সাথে রীতিমতো ছেলে খেলা করা হচ্ছে। রেশনের ডিজিটাল কার্ড বা অন্যান্য সরকারি সুবিধার নামে হাজারটা কঠিন শর্ত চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। ফর্ম ফিল আপের নামে এত জটিলতা তৈরি করা হয়েছে যে গরিব মানুষ বাধ্য হয়ে হাল ছেড়ে দিচ্ছেন। একটা সামান্য বানান ভুল বা ছোটোখাটো অজুহাত দেখিয়ে লাখ লাখ গরিব মানুষের নাম সরকারি সুবিধার তালিকা থেকে এক কলমের খোঁচায় কেটে বাদ দেওয়া হচ্ছে। একটা নির্দিষ্ট জায়গা থেকেই নাকি রাতারাতি বিপুল সংখ্যক মানুষের নাম কাটা গেছে। এত মানুষের নাম বাদ দেওয়া মানে একটা ছোটোখাটো দেশের পুরো জনসংখ্যার সমান মানুষকে রাতারাতি সরকারি সাহায্য থেকে বঞ্চিত করা। সাধারণ হকার বা দিনমজুরদের জীবন যখন এমনিতেই ওষ্ঠাগত, তখন তাদের জীবনযাত্রার মান উন্নয়নের নামে যে ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজ তার শুধুই ফাঁকা বুলি। বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। আর এই চরম ব্যর্থতা ঢাকতেই এখন ধর্মের তাস খেলা হচ্ছে। শিক্ষা, চাকরি, বেকারত্ব আর মূল্যবৃদ্ধির মতো আসল সমস্যাগুলো থেকে মানুষের নজর ঘোরাতেই এই সাম্প্রদায়িক মেরুকরণের ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে। অভ্যন্তরীণ এই নোংরা রাজনীতির প্রভাব কিন্তু শুধু ভারতের ভেতরেই সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক আঙিনাতেও এর ফলে ভারতের সম্মান ধুলোয় মিশছে। কথায় কথায় বাংলা ভাষা বলা মুসলিমদের জোর করে ধরে বাংলাদেশে ফেরত পাঠানোর ভয় দেখানো হচ্ছে, যাকে রাজনৈতিক ভাষায় বলা হয় পুশব্যাক। এই পুশব্যাক নীতি নিয়ে এখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে। হিউম্যান রাইটস ওয়াচ এর মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ নিয়ে তীব্র ক্ষোভ আর উদ্বেগ প্রকাশ করেছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো সঠিক আইনি প্রক্রিয়া না মেনে শুধুমাত্র ভাষা বা ধর্মের অজুহাতে মানুষকে জোর করে তাড়িয়ে দেওয়া বা বর্ডার পার করে দেওয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ক্ষমতার লোভে অন্ধ হয়ে থাকা কিছু নেতা নিজেদের ভোট ব্যাংক বাঁচাতে আজ গরিব মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেও পিছপা হচ্ছেন না। এর চেয়ে হাস্যকর এবং লজ্জাজনক বিষয় হলো এই সমস্ত নেতাদের শিক্ষাগত যোগ্যতা আর কাণ্ডজ্ঞান। যে নেতাদের কাঁধে দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর শিক্ষা ব্যবস্থার দায়িত্ব, তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। সিকিমের বানান ভুল, নিজের নামের বানান ভুল। যিনি নিজে একটা সহজ বানান ঠিক করে লিখতে পারেন না, তার হাতে দেশের ভবিষ্যৎ প্রজন্ম কতটা নিরাপদ? সেই প্রশ্ন তো এবার উঠবেই। এবার ফিরে আসি সেই আসল জায়গায়। এতক্ষণ ধরে যে ক্ষোভ আর বঞ্চনার কথা বললাম, তার চূড়ান্ত পরিণতি হিসেবে দিলীপ ঘোষের ওই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে এবার একজোট হয়েছে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি ও দেশের সচেতন নাগরিক সমাজ। তাই এবার আর তারা চুপ করে বসে নেই। দিলীপ ঘোষকে একটি কড়া আলটিমেটাম ছুড়িয়ে দেওয়া হয়েছে। পরিষ্কার জানানো হয়েছে তাকে তার এই উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক মন্তব্যের জন্য সবার সামনে অবিলম্বে এবং নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। আর যদি তিনি ক্ষমতার অহংকারে বা দম্ভে অন্ধ হয়ে ক্ষমা চাইতে অস্বীকার করেন, তবে তার বিরুদ্ধে সোজা থানায় গিয়ে এফআইআর দায়ের করা হবে। আইনের হাত কত লম্বা সেটা ক্ষমতার চেয়ারে বসে অনেকেই ভুলে যান। যদি এই আলটিমেটাম অমান্য করা হয় এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী এফআইআর দায়ের করা হয়, তবে দিলীপ ঘোষকে সত্যি আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অপরাধে তার জেল হওয়াটাও কিন্তু বিচিত্র কিছু নয়। এই ঘটনা একটা বড় প্রমাণ যে ক্ষমতা যত বড়ই হোক না কেন, জনগণের আবেগ আর দেশের আইনের ঊর্ধ্বে কেউ নন। দর্শক বন্ধুরা, নির্বাচনের সময় ঘনিয়ে এলো। এই ধরনের উস্কানিমূলক মন্তব্য আর ধর্মীয় আবেগকে হাতিয়ার করে শান্ত পরিবেশকে অশান্ত করার একটা নোংরা চেষ্টা সব সময়ই করা হয়। কিন্তু ভারতের সাধারণ মানুষ এবার সেই বিভাজনের খেলাটা খুব ভালোভাবেই ধরে ফেলেছেন। তারা বুঝে গেছেন যে রুটি রুজি, শিক্ষা, চাকরি বা স্বাস্থ্য ব্যবস্থার মতো আসল সমস্যাগুলো আড়াল করতেই এই সাম্প্রদায়িক তাস খেলা হয়। তবে এবার সাধারণ মানুষ বুঝিয়ে দিচ্ছেন তারা আর এই নোংরা রাজনীতির ফাঁদে পা দেবেন না। এই আলটিমেটাম শুধু দিলীপ ঘোষের বিরুদ্ধে নয়, এটি সমাজের বিভেদ সৃষ্টিকারী পুরো ব্যবস্থার গালে এক সপাট চড়। ক্ষমতার দম্ভ দেখিয়ে পার হওয়ার দিন যে ফুরিয়ে আসছে, এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। আজকের এই বিশেষ বিশ্লেষণ
আপনাদের কেমন লাগলো? দিলীপ ঘোষের এই মন্তব্য এবং প্রশাসনের এই ভূমিকা নিয়ে আপনাদের কী মতামত তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। দেশ বিদেশের এমন আরও গুরুত্বপূর্ণ, রোমাঞ্চকর এবং সাহসী বিশ্লেষণ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।